আচ্ছা, তো থার্ড ক্লাসে আমরা কি দেখব? দেখেন আপনাদের বেসিক হয়ে গেছে না? বেসিকটা দেখছেন যে কন্ট্রোল সিস্টেমের বেসিক, তারপর হচ্ছে আর কি দেখছেন কন্ট্রোল সিস্টেম রিলেটেড, ইন্ট্রোডাকশন দেখছেন, তারপর মানে পরিচিত হয়েছেন তো আপনারা কন্ট্রোল সিস্টেমের সাথে, যে কন্ট্রোল সিস্টেমটা কি, কিভাবে কাজ করতেছে, এগুলো তো দেখছেন তাই না? তো এগুলো আসলে ইম্পর্টেন্ট ছিল কন্ট্রোল সিস্টেমটা স্টার্ট করার জন্য। তো স্টার্ট যেহেতু হয়েছে, এখন দেখেন তো বেসিক্যালি ধরেন আমরা যে কথা বলি এটা কেন বলি বা কিভাবে, উদ্দেশ্য কি, যেন একটা কিছু কি মানে প্রকাশ করতে যাচ্ছে এটা যেন বুঝতে পারে, তাই না? তো এই কন্ট্রোল সিস্টেমেরও একটা নিজস্ব একটা এজ লাইক ওই ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? যেভাবে কন্ট্রোল সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করা হয় বা আমরা বুঝতে পারি সেটা কি, সেটা হচ্ছে আমাদের যেমন অ্যালফাবেট আছে, এবিসিডি আছে, স্বরে স্বরে আছে, তাই না? তো ওইরকম আপনাদের কন্ট্রোল সিস্টেমের রিপ্রেজেন্টেশনের একটা টেকনিক্স আছে, এটাকে বলা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? ওই ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা কন্ট্রোল সিস্টেমটা মানে কন্ট্রোল সিস্টেমের সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে পারি, বা এটা কি বলতে যাচ্ছে বা আমরা কি করাতে যাচ্ছি এই জিনিসটা এইভাবে আইডেন্টিফাই করা যায়। তো দুইটা টেকনিক্স আছে, একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আর একটা হচ্ছে এসএফজি অর সিগন্যাল ফ্লো গ্রাফস। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আর একটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ, এই দুটো নিয়ে যখন দেখানো হয়। তো আজকে আমরা ব্লক ডায়াগ্রাম দেখব, তারপরে ব্লক ডায়াগ্রাম স্টার্ট করব আর কি বেসিক্যালি, তারপর আমরা কি দেখব, তারপর হচ্ছে আমরা সিগন্যাল ফ্লো গ্রাফে যাব। তো বেসিক্যালি আমরা মিটার আগে পর্যন্ত সিগন্যাল ফ্লো গ্রাফেই থাকবো, আর যা দেখানো হয়েছে এর মধ্যে এইটাই। তাহলে তার আগে আপনারা দুইটা জিনিস আমরা দেখে নেই, যেটা হয়তো ইন্ট্রোডাকশনে ছিল না। এটার মধ্যে দেখেন কন্ট্রোল সিস্টেমের কিছু টাইপস আছে। তো টাইপস এর মধ্যে বেসিক্যালি চারটা টাইপস নিয়ে আলোচনা করা হয়। চারটা টাইপস এর মধ্যে একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিস্টেম। কন্টিনিউয়াস টাইম সিস্টেমটা কি আপনারা বোঝার চেষ্টা করেন। আমি বারবার বলি যে আপনারা কোনো কনফিউশন নিয়ে এখান থেকে যাবেন না, ঠিক আছে? আপনাদের কোথায় প্রবলেম আপনারা বারবার আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য। তো দেখেন এখানে ডেফিনিশনটা কি বলা আছে, ডেফিনিশনে বলা আছে যে কন্ট্রোল সিস্টেম ইন হুইচ সিগন্যালস এর মধ্যে কি বলা আছে দেখেন, সিগন্যালস হচ্ছে ইনপুট আউটপুট স্টেটস। ইনপুট থাকবে একটা, আউটপুট থাকবে একটা, সেটা আপনারা দেখছেন। আর কি আছে, একটা এক্সট্রা আছে একটা স্টেটস। তো স্টেটসটা কি? স্টেটস হচ্ছে আপনার এই ইনপুট আউটপুটের মধ্যে কোনো একটা স্থান বা কোনো একটা পার্টকে আমি বলতেছি, ঠিক আছে? দেখেন কি বলা আছে, আর ডিফাইন্ড এট এভরি ইনস্ট্যান্ট অফ টাইম। মানে কন্টিনিউয়াস টাইম হচ্ছে আপনি যে কোনো সময়ে আপনি হচ্ছে একটা কোনো একটা ভ্যালু পাবেন। যেমন ধরেন আমরা যে ওই কি বলছি লাস্ট ক্লাস, আপনাদেরকেও বেশি জ্বালাবো না, আপনাদের জন্য লাস্ট ক্লাস, ঠিক আছে? আমার জন্য তো লাস্ট ক্লাস, তাই না? আমি তো বলি যে আপনাদের জন্য রিফ্রেশিং একটা ক্লাস হবে, যে এই ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস, যে এই ক্লাসটা হয়ে গেলেই শেষ। আমি যখন ইউনিভার্সিটি লাইফে থাকতাম, ইউনিভার্সিটি ঢোকার আগে চিন্তা করতাম যে কখন এই ক্লাসটা আসবে, বুঝছেন? ধরেন আপনার হচ্ছে টেম্পারেচার আছে কত ডিগ্রি, 35 ডিগ্রি, আর এখানে হচ্ছে 25 ডিগ্রি। তো এখানে কি হয়, এয়ার কন্ডিশন ছাড়ার পরে আস্তে কমতে 25 এ আসে, তাই না? তো ধরেন এইদিকে কি, এইদিকে হচ্ছে টেম্পারেচার, তাই না? আর এইদিকে টাইম। তো দেখেন এই গ্রাফটা থেকে আপনি যে কোনো একটা সময় আপনি যদি মনে করেন যে আমি এয়ার কন্ডিশন ছাড়ার পরে 200.24 সেকেন্ড পর কি হয়েছে সেটা দেখবো, এটা যদি আপনি সাপোজ চিন্তা করেন, তাহলে পারবেন তো? এখানে 200 সেকেন্ড পরে দেখবেন এখানে ভ্যালুটা কত ছিল, এটা পারবেন না? পারবেন। এটা একটা एग्जांपल হতে পারে যে আপনারা যে আমাদের ফুয়েল গেজ আছে না মোটরসাইকেলে যে থাকে, বাইকে, যে আগে ছিল কি ইনস্ট্রুমেন্টেশন ক্লাস্টার। আপনার হচ্ছে ধরেন এরকম ফুয়েল গেজে কি থাকে, এদিকে ই থাকে আর এইদিকে এফ থাকে, মাঝখানে ধরেন তিনটা আছে, এখানে কি আছে, পয়েন্টার আছে, ঠিক আছে? এটা পয়েন্টার আছে। তো এটা কি বোঝায়, ইতে কি বলেন তো, ইতে কি, এফতে কি? ফুয়েল গেজে থাকে না, ই থাকে, এন্ড হতে পারে, ইতে বলে ফুয়েল শেষ, হ্যাঁ ইতে ফুয়েল শেষ, এন্ড এমার্জেন্সি বলে, এমার্জেন্সি এই যে এমটি বলা যায়, এমটি, ঠিক আছে? খালি। আর এটা কি, এটা হচ্ছে ফুল। তো দেখেন
এখানে আমি কি বুঝতেছি আমার কত কি রকম ফুয়েল আছে, আমি বুঝতেছি যে ফুয়েলটা আছে একটা মানে আছে কিছু একটা স্টেজ মতো আছে। আর এখন কি হয়, এখন হয় আমাদের যে মোবাইলের নেটওয়ার্কের টাওয়ারের মতো, তাই না? ডিজিটাল থাকে, জি জি, হ্যাঁ এই চারটা থাকে। ধরেন এই অবস্থায় কি শো করবে, এই অবস্থায় সে শো করবে হয়তো দুইটা, ধরেন দুইটা শো করবে, ঠিক আছে? ধরেন একটার বেশি আছে, তাই না? একটার বেশি আছে, সে শো করবে হচ্ছে দুইটা। আর আপনি আর কি ধরে নেবেন যে দুইটা তো ফুয়েল আছে আরো আছে, কিন্তু এক্স্যাক্টলি কি দুইটা আছে? এক্স্যাক্টলি দুইটা নাই, কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াস দেখায়। সে হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত দেখায়, এই লেভেলে দুইটা, এই লেভেলে তিনটা, এই লেভেলে চারটা, কিন্তু তার মাঝখানেও তো স্টেজ আছে। সেই স্টেজগুলো আপনার এখানে দেখাচ্ছে কারণ এটা কন্টিনিউয়াস, আর এটাতে দেখাচ্ছে না কারণ ডিসক্রিট। ডিসক্রিট মানে কি? ডিসক্রিট মানে এটা ভাগ করা বুঝছেন? মানে এটা হচ্ছে নির্দিষ্ট সময় হচ্ছে ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আইডেন্টিফাই করে দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো দেখেন এইখানে আমি যে কোনো সময় বা যে কোনো পজিশনের ভ্যালু পাচ্ছি, বাট এইটাতে আমি যে কোনো পজিশনের ভ্যালু পাচ্ছি না। উপরেরটা এটা, হ্যাঁ ঠিক আছে। তো উপরেরটা না, এই যে কন্টিনিউয়াস হচ্ছে আপনার এটা হচ্ছে এইটা, মানে যেটা হচ্ছে আসলে एग्जांपल কি দেওয়া আছে দেখেন, एग्जांपल দেওয়া আছে অ্যানালগ সিস্টেম, ঠিক আছে? এইটা। আর পরেরটা দেখেন, পরেরটা কি বলা হয়েছে? ডিসক্রিট টাইম সিস্টেমে বলা আছে দেখেন, যেটা হচ্ছে সিঙ্গেল ডিফাইন ওয়ান থিং এট ডিসক্রিট টাইম ইন্টারভালস। ওয়ান থিং ডিসক্রিট টাইম, যেখানে শুধুমাত্র আপনি ওই স্লাইড নেবেন, ভাগ করে নেবেন, শুধু সেই জায়গাটা আপনি এটা দেখতে পারবেন। তো এখানে কি বলা আছে, যেমন হচ্ছে ডিজিটাল কন্ট্রোলার মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম। মাইক্রোপ্রসেসর কি করে? মাইক্রোপ্রসেসরটা ডিজিটাল, এইজন্য এটা ডিজিটালের মধ্যে ফেলানো হয়েছে। তো নেক্সট দেখেন কি বলা আছে, একটা আছে কি SISO সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম। এইখানে যদি আপনারা দেখেন দেখতে পারবেন যে কি বলা আছে, এই কন্ট্রোল সিস্টেম উইথ ওয়ান ইনপুট এন্ড ওয়ান আউটপুট, যেটা হচ্ছে একটা মাত্র ইনপুট থাকবে, একটা মাত্র আউটপুট থাকবে। সাপোজ কি বলা আছে দেখেন, এই টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম উইথ ওয়ান হিটার। কি রকম আমরা যে বাসাতে ইউজ করি, গিজার ইউজ করি না, ওইখানে তো আবার টেম্পারেচার সেট করা যায়। হয়তো মেকানিক্যাল কোনো থার্মোস্ট্যাট আছে, অথবা ডিজিটালি হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি। তো ওর মধ্যে কি আছে? একটা হিট সেন্সর আছে, আর একটা হিট সেন্সরের ইনপুট কি? ও হচ্ছে হিটটা হচ্ছে ইনপুট নেয়, আর আউটপুটে কি দেয়? আউটপুটে শুধু হিটটা কি সেটাই দেখায়, তাই না? তাহলে আমি বলতে পারি এটা সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। আর কি আছে দেখেন, MO মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। যেমন দেখেন কি বলছে, এই কন্ট্রোল সিস্টেম উইথ মাল্টিপল ইনপুটস এন্ড মাল্টিপল আউটপুটস। তো এটার एग्जांपल যদি আমি দেখি তাহলে কি বলা আছে, এয়ারক্রাফট কন্ট্রোল সিস্টেম আর সেভারাল কন্ট্রোল সারফেসেস ইনপুটস এক পিচ রোল ইয়াও আউটপুটস। তো দেখেন এই যে এয়ারক্রাফট কন্ট্রোল সিস্টেম গুলো আছে, আমার যে হচ্ছে সাধারণত বিমানবন্দর দেখতে পারি, কি দেখতে পারি যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যে সিস্টেমগুলো, রেডার থাকে, আর অনেক কিছু থাকে, রেডার থাকে, তারপর হচ্ছে ভাইব্রেশন সেন্সর থাকে, হামিং সেন্সর থাকে, অনেক কিছু থাকে, তারপর ইনফ্রারেড ক্যামেরা থাকে, তারপর স্পিড ক্যামেরা থাকে, অনেক কিছু থাকে। এগুলো সবকিছুর ইনপুট থাকে কোথায়? ওই হচ্ছে কন্ট্রোল যে টাওয়ার আছে সেই টাওয়ারে। হ্যাঁ, তো এগুলো ক্যালকুলেট করে তারপরে দেখা যায় কি অনেক ডাটা একসাথে করে তারপর হচ্ছে আউটপুট আসে। আপনি যদি ওই যে এয়ারক্রাফটে এখন যেমন আবার নতুন করে শুনতে পাবেন এই নামগুলো, SAM সিস্টেম কি, সারফেস টু এয়ার মিসাইল, এগুলো। তো দেখেন ধরেন এটা ধরেন যদি টার্গেট হয়, এইখান থেকে কেউ যদি একটা মিসাইল ফায়ার করে, তো আমি এইটাকে প্রোটেক্ট করার জন্য কি করব? আমার এখানে আবার কি আছে? SAM সিস্টেম আছে, সারফেস টু এয়ার মিসাইল। তো আমি আবার এটাকে নিউট্রালাইজ করার জন্য এখান থেকে একটা ফায়ার করব। এই করবে কি, রাডারের মাধ্যমে এর ট্রাভেলিং পাথটা ডিটেক্ট করবে যে কোন দিক দিয়ে আসে। এ হয়তো ডিটেক্ট করবে কি যে এই মিসাইলটাকে আমি এই জায়গায় আমি ইন্টারসেপ্ট করব। এই যখন ঘুরতে এখানে আসবে, এই তখন এদিক দিয়ে যে এখানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়। তাহলে চিন্তা করেন কতটা ফাস্ট ক্যালকুলেশন গুলো হয়, ঠিক আছে? যেহেতু এই মিসাইল পার সেকেন্ডে হয়তো বা 10 কিলোমিটার চলে গেছে, 1 সেকেন্ডে। তো 1 সেকেন্ডে যদি 5 কিলোমিটার 6 কিলোমিটার যায়, চিন্তা করেন এর তাহলে কিভাবে একে রিড করতেছে, রিড করে আবার ওইখানে যাচ্ছে। আবার ধরেন এইখানে নিচে এদিক চলে যায়, আবার ওর পিছনে আবার দৌড়ে। কিভাবে পিছনে যায় কারণ ওর মধ্যে হচ্ছে অনেক কটা সেন্সর আছে, তার মধ্যে হচ্ছে আপনার ইনফ্রারেড ক্যামেরা থাকে, তারপর হামিং সেন্সর থাকে, ভাইব্রেশনটা ফলো করে, তারপর আপনার থার্মাল ক্যামেরা থাকে, থার্মাল ক্যামেরা দিয়ে কি করে, থার্মাল ক্যামেরা দিয়ে হচ্ছে ওই টেম্পারেচারটা ডিটেক্ট করে যে ওর পিছনে যেহেতু ওই থার্স্ট ভেক্টর আপনার ইঞ্জিন থাকে, ইঞ্জিন যে থার্স্টের যে একটা হচ্ছে টেম্পারেচারটা বেড়ে যায়, ওই টেম্পারেচারটাও ডিটেক্ট করে ওর পিছনে দৌড়ায়। কিভাবে পিছনে যায়? এই এতগুলো যে ডাটা কালেক্ট করে ডাটাগুলো কোথায় পাঠায়? ওর যে হচ্ছে উইং আছে,
উইং এ পাঠায়, আর হচ্ছে পিছনে যদি ইঞ্জিন আছে ইঞ্জিনে পাঠায়। স্পিড বাড়াইতে হলে ইঞ্জিনের থ্রাস্ট বাড়ায়, আর যদি ডানে বামে ম্যানুভার করতে হয় তখন ওই যে উইং গুলোতে হচ্ছে পাঠায়। তাহলে কি হলো দেখেন, ইনপুটও কতগুলো সেন্সর, আউটপুটও কিন্তু কয়েকগুলো। তাহলে বলতে পারি যে আমাদের সিস্টেমটা মেইনলি চারটা ইয়াতে হচ্ছে ভাগ করা যেতে পারে, বা চার রকম থাকে। একটা হচ্ছে ডিজিটাল, একটা অ্যানালগ, একটা হচ্ছে আপনার কি সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, একটা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। ঠিক আছে? তো এখন আপনাদেরকে ফিডব্যাক সম্পর্কে খুব অল্প কিছু বলছিলাম না, মনে আছে আপনাদের? বলেন ফিডব্যাক সম্পর্কে কি বলছিলাম? আমার কন্ট্রোল সিস্টেম কয় রকম? দুই রকম। টাইপস অফ কন্ট্রোল সিস্টেম টু টাইপস। টু টাইপস এর মধ্যে কি কি আছে? এটাই আছে যেটা দেখতেছেন এটা বলতেছেন ওপেন আর ক্লোজ। কেন ওপেন কেন ক্লোজ বলেন? ক্লোজটা হলো স্যার ফিডব্যাক। ওপেনটা হচ্ছে যেটা আপনার হচ্ছে আউটপুট আর ফিডব্যাকে আসবে না, এটা হচ্ছে ওপেন। আর ক্লোজটা হচ্ছে আউটপুটের ইনপুটে পড়বে। আচ্ছা এক্স্যাক্ট। তো এখন দেখেন যে আমি ওপেনে আমার কি দেখবে, ইনপুট দেব সিস্টেমে, সিস্টেম এটাকে কি করবে, রিড করবে, রিড করে হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, নিয়ে কি করবে, আউটপুট দেবে। এটাই, কারণ আউটপুট কি হয় সেটা দেখার আমার কোনো স্কোপ নাই, কারণ আমার কোনো পাথ নাই। এখন যে পাথের মাধ্যমে আমরা ফিডব্যাকটা দেখতে পারি বা ফিডব্যাকটা রিড করতে পারি সেটাকে আমরা কি বলি, ফিডব্যাক পাথ। যদি এই ফিডব্যাক পাথটা আমাদের সিস্টেমে ইনক্লুড থাকে তাহলে আমি এটাকে বলবো কি, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। বুঝতে পারছেন কি? যেটা ফিডব্যাক পাথ। এই যে এখানে দেখেন আমি যখন ড্র করব, এখানে হচ্ছে ইনপুট থাকবে, এখানে কি থাকবে, একটা কন্ট্রোল ইউনিট থাকবে, এই পাশে আউটপুট থাকবে, তাই না? তো আমার এটার মধ্যে কোনো কি কমিউনিকেশনের কিছু নাই। যদি আমি এখানে সামিং একটা ডিভাইস দেই তাহলে দেখেন এখানে কি আসবে, একটা ফিডব্যাক। কারণ আউটপুটে কি আছে এটা যদি একটা পাথ দিয়ে আসে তখন আমি বলবো কি এটাকে ফিডব্যাক পাথ। কেন ফিডব্যাক পাথ বলতেছি, কারণ এটা আউটপুটের ফিডব্যাকটা আমি এই পাথের ভিতর দিয়ে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর এইটা ক্লোজ লুপ হবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লোজ লুপ। আর এটা, আর যখন এটা এই পার্টটা থাকবে না তখন এটা ওপেন লুপ, কারণ এখানে কোনো ফিডব্যাক পাথ নাই। এখানে আমরা এগুলোকে আমরা হচ্ছে G1 G2 G3 দিয়ে ডিনোট করব, কারণ এগুলোকে আমরা বলবো হচ্ছে গেইন, আর এটা হচ্ছে আমার ফিডব্যাক H দিয়ে হচ্ছে ফিডব্যাকটা ডিনোট করব। তো দেখেন এটা খুবই ইজি জিনিস, আপনাদেরকে एग्जांपल দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এই ফিডব্যাক হচ্ছে আপনার দুই রকম। কন্ট্রোল সিস্টেম না, ফিডব্যাক দুই রকম। একটা হচ্ছে আপনার পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এন্ড পজিটিভ ফিডব্যাক কি আর নেগেটিভ ফিডব্যাক কি দেখেন, পজিটিভ ফিডব্যাকে কি বলা হয়েছে, the positive feedback adds the reference input RS and feedback output। দেখেন এখানে হচ্ছে ইনপুটকে বলা হয়েছে RS আর আউটপুটকে বলা হয়েছে CS। দেখেন এইখানে যে একটা সামিং পয়েন্ট আছে, এই যে সামিং পয়েন্ট, এই সামিং পয়েন্টে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সামিং পয়েন্টে দেখেন একটা প্লাস আছে, ঠিক আছে? আর এই পাশে কি আছে, প্লাস আছে মাইনাস আছে। যদি ফিডব্যাকটা পজিটিভে এন্ট্রি নেয় তাহলে এটা পজিটিভ ফিডব্যাক, আর যদি নেগেটিভ এন্ট্রি নেয় তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে? তো দেখেন এখানে দুই রকম ফিডব্যাক দেওয়া আছে, সংজ্ঞা কি দেওয়া আছে দেখেন, the positive feedback adds the reference input RS and feedback output। আর নেগেটিভ কি বলা আছে, নেগেটিভ ফিডব্যাক reduce the error between the reference input and কি সিস্টেম আউটপুট। তো দেখেন যদি আপনার কোশ্চেনে বলা হয় যে ডিফাইন পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক, করতে পারবেন? করতে পারবেন? পারবেন তো, তাই না? যদি বলা হয় এটা, এই ছবি দিয়ে বলা হয় যে এটা কি ফিডব্যাক, দেখেন যদি বলা হয় এটা কি ফিডব্যাক, সেটা হচ্ছে ডিফাইন করেন, তাহলে করতে পারবেন। কিন্তু এই জিনিসটা কিন্তু বলি বুঝিয়েন, এগুলো আবার আপনারা পরীক্ষায় যে আবার উৎপাদন করিয়েন না। ঠিক আছে? ধরেন আপনাদের যে ওইভাবেই কোশ্চেন আসতে পারে বা আসবে, পজিটিভ ফিডব্যাক কি নেগেটিভ ফিডব্যাক কি, এটা কিন্তু না, আপনাকে বুঝে নিতে হবে যে কি জানতে চাচ্ছে। আর ছবি দেওয়া থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখন। ঠিক আছে? কিছু না, আপনি শুধু দেখবেন যে এই যে এন্ট্রি নিছে, এন্ট্রিটার এখানে প্লাস আছে মাইনাস আছে, মাইনাস হলে নেগেটিভ, প্লাস হলে পজিটিভ। ঠিক আছে? তো প্লাস পজিটিভ আর মাইনাস নেগেটিভ এটা তো আপনাদেরকে বুঝাইতে হবে না। তো দেখেন এখানে হচ্ছে দুইটা ফিডব্যাকই ইম্পর্টেন্ট, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হয়। ঠিক আছে? নেগেটিভ ফিডব্যাক কেন ইউজ করা হয়, এটা একটা ডেরিভেশন আছে, ডেরিভেশন দেখাইতে হয়তো আপনারা
ক্লিয়ার হয়ে যান, যাই হোক আপনাদেরকে ডেরিভেশনটা দেখানো হবে না, বা আপনারা কেউ যদি চান পার্সোনালি আমার কাছে দেখে নিতে পারেন। তো এখানে আসলে নেগেটিভটা কেন ইউজ করা হয়, যদি অনেক বড় একটা ডেরিভেশন আছে, আর যদি পজিটিভ ফিডব্যাকটা বেশি ইউজ করা হয়, পজিটিভ ফিডব্যাকটা আপনার এই সিস্টেমে এসে শেষে এসে আপনার হচ্ছে নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হলে তখন হয় কি জানেন, নেগেটিভ হলে ওই পজিটিভ আর নেগেটিভ মিলে ধরেন আপনার +2 -2 এরকম এসে যদি আপনার রেজাল্টেন্ট যদি 0 হয়, রেজাল্টেন্ট 0 হলে তখন সিস্টেম শাটডাউন করতে হয়। ঠিক আছে, তো এটা একটা বড় ইরর না, ইরর বলতে তো ভুল, ইরর তো ভুল, সিস্টেমই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো ওই জন্য পজিটিভ করা হয় না, নেগেটিভ করা হয় যাতে করে সবসময় পজিটিভ ভ্যালু পাওয়া যায়। এইটুকু শুধু জেনে রাখেন। ওই জন্য নেগেটিভের এখানে আমি হচ্ছে কিছু ইফেক্ট গুলো দিয়ে দিছি। তার মধ্যে নেগেটিভটা কেন ইউজ করা হয় বা এর উপকারিতাগুলো কি? হ্যাঁ বলেন, কিছু বলবেন? ওই কি ইমার্জেন্সি কিছু আছে? আচ্ছা নেন, আচ্ছা সবাই চলে যাবো তো, আর 30 মিনিটস পর আমরা প্রায় সবাই চলে যাবো। হ্যাঁ 30 মিনিটস পর চলে যাবো। আর যে কি করবেন, বাইরে অনেক ওয়েদার খারাপ, খুব অনেক টেম্পারেচার অনেক আছে, ভালো আছে আসলে কমফোর্ট, এখানে কমফোর্ট টেম্পারেচার আছে। তো দেখেন কি করে নেগেটিভ ফিডব্যাক ইমপ্রুভস স্টেবিলিটি, হেল্পস দ্য সিস্টেম রিটার্ন টু ইকুইলিব্রিয়াম এন্ড ডিস্টারবেন্স, মেকিং ইট মোর স্টেবল। আমরা এগুলো কিন্তু দেখে আসছি, কিসে দেখে আসছি, যে কন্ট্রোল সিস্টেমে যে হচ্ছে অ্যাডভান্টেজ গুলো ছিল এখানে দেখে আসছি কি ইমপ্রুভ স্টেবিলিটি, কি হয় স্টেবিলিটি হচ্ছে গেইন করবে, তারপর কি রিডিউস সেনসিটিভিটি অফ প্যারামিটার ভেরিয়েশন। যদি প্যারামিটারে ভেরিয়েশন আসে, টেম্পারেচারে ভেরিয়েশন আসে, তাহলে কি আপনার সেনসিটিভিটি কমে না। কেন কমে না? কারণ হচ্ছে ওইভাবে ডিজাইন করা হয় যেন দ্রুত স্টেপ নিতে পারে। তারপর দেন কি আছে, ইনক্রিজ একুরেসি। একুরেসি তো বাড়ানোর জন্যই আমরা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করি, কারণ হচ্ছে ফিডব্যাক পাথ দিয়ে যতবার করে হচ্ছে ডিফারেন্স আসবে, আমার ইনপুট আর আউটপুটের ডিফারেন্সটা আস্তে আস্তে চেষ্টা করে কি যে ইনপুটের সাথে আউটপুটের ডিফারেন্সটা যেন কমানো যায়। তো এইভাবে কি হয়, এটা হচ্ছে ইনক্রিজ একুরেসি ইনক্রিজ করে। তারপর হচ্ছে এনহ্যান্স ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যখন কম ব্যান্ডউইথ লাগবে তখন কম, আবার যখন বেশি লাগবে তখন বেশি করে দিতে পারে। তাতে করে কি হয়, ব্যান্ডউইথে মানে নষ্ট কম হয়, ব্যান্ডউইথে অপচয় হয় না। তারপর কি আছে দেখেন, ইমপ্রুভস হচ্ছে লিনিয়ারিটি। এগুলো আমরা দেখাইছি যে লিনিয়ারিটি কিভাবে মেইনটেইন করে, ওই টেম্পারেচার যেন আপনার কমতে, মানে এইভাবেই কমে, টেম্পারেচার যেন এইভাবে না কমে, সেই জন্য সেইটা হচ্ছে নোটিস করে। এটা কিভাবে করা যায়? কারণ এটা করা যায় হচ্ছে দ্রুত বারবার হচ্ছে ভ্যালু দেওয়ার মাধ্যমে এই গ্রাফগুলোকে স্মুথ করা যায়। ঠিক আছে, তারপর আমি কি বলা হচ্ছে এখানে সাপ্রেসেস নয়েজ। নয়েজ কিভাবে রিডিউস করে? রিডিউস দ্য ইফেক্ট অফ unwanted noise to disturbance entering the system. এতটুকুই। তারপর দেখেন কি বলা আছে, ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা ম্যাটার এই কন্ট্রোল সিস্টেমের জন্য, সবথেকে ইম্পর্টেন্ট। তো এই ট্রান্সফার ফাংশনে কি বলা আছে পড়েন, কেউ একজন ডেফিনিশনটা পড়েন, খুবই সহজ। আপনার হচ্ছে অনেকটা ইফিসিয়েন্সির মতো, যেমন আমরা সিস্টেমে ইফিসিয়েন্সি কি করি, আউটপুট ভাগ ইনপুট। The output signal of a control system and input signal are all possible voltage values. আপনার হচ্ছে এখানে কি বলছে, আপনার আমরা হচ্ছে এই যে একটা সিস্টেম যে জেনারেট করব, এই সিস্টেমটা কতটুকু এফিশিয়েন্ট বা সিস্টেমটা ওভারঅল কি বলতে চাচ্ছে, এই জিনিসটা হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন। আর এটা পাবেন কিভাবে, আপনি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট আর ইনপুটের রেশিও করলে আপনি হচ্ছে ট্রান্সফার ফাংশনটা পাবেন। কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে দেখেন কি বলা আছে, এই যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি CS বাই RS, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, কিন্তু CS টা কি বলা আছে? এখানে বলা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট ফাংশন। জাস্ট যদি ইনপুট ফাংশন হইলে হবে না, ইনপুট ফাংশনে কি লাগবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম লাগবে, আর আউটপুট ফাংশনে কি লাগবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম লাগবে। আপনারা অলরেডি করে আসছেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছেন, তারপর পার্শিয়াল, তারপর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করে আসছেন, অনেক মজার সাবজেক্ট, আপনারা অনেক ভালো করছেন হয়তো। আচ্ছা, হ্যাঁ ম্যাথে ভালো পারতেই হবে, কারণ আপনারা অলমোস্ট সবাই হচ্ছে ইঞ্জিনিয়ার, তো ম্যাথে ভালো পারবেন বা বাদে ভালো করবেন, এটাই স্বাভাবিক। যদিও বুঝতেছি, যাই হোক আপনার হয়তো বা ভালো লাগতো ওই সাবজেক্টগুলো, আমার ভালো লাগতো না। না ম্যাথটা কি স্যার, ম্যাথ করলে তো পাওয়া যায়, কিন্তু আসলে কোন সাবজেক্টটা বেটার। বুঝছেন, তাহলে এখানে কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্ম ঢুকে দেবো নাকি বলেন?
আর যদি পরীক্ষা আসে সেগুলো ঢুকবে না যদি পরীক্ষা আসে আচ্ছা শুনুন, আপনারা ওই ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেভাবে করে আসছেন তো ওইভাবে আর ব্রড আকারে করতে হবে না। এখানে অন্য সিস্টেমে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, ওই ধাঁচের না, এটা অনেক 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 ইজি, ছোট বাচ্চা না, ঠিক আছে? তো আমরা আসলে দেখেন চাবো কি এই সিস্টেমের মধ্যে মানে যে কোনো বড় বড় সিস্টেমকে এই রকম ফরম্যাটে নিয়ে আসবো। জাস্ট একটা আউটপুট, একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, আর মাঝখানে একটা সিস্টেম থাকবে। একটা সিস্টেমের মধ্যে সবকিছু ইনক্লুড করব। কারণ কি? কারণ আমরা চাই যে আমাদের ডিভাইস সবসময় কম্প্যাক্ট হোক, যে ছোট হোক ডিভাইস, তাতে করে সুবিধা কি হবে? ফার্স্ট অফ অল হচ্ছে কম্প্যাক্ট হবে, ছোট হবে। দ্বিতীয়ত একটা বড় ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আপনার ধরেন সিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তো যত বেশি কম্পোনেন্ট আপনার হচ্ছে খরচ তত বেশি কি মেইনটেনেন্স প্রয়োজন হবে, তত বেশি এরর আসার চান্স আছে, তত বেশি ধরেন একটা করে কম্পোনেন্ট নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। তো আমরা ইঞ্জিনিয়ার হিসেবে এটা কি বলি যে আমরা সিস্টেমটাকে ছোট করে আনবো, সিস্টেমটাকে মোর এফিশিয়েন্ট করব, মোর কস্ট ইফেক্টিভ করব, তাই না? এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি থাকে। তো ওই জন্য আমরা চেষ্টা করব কন্ট্রোল সিস্টেমের অনেকগুলো ইউনিটকে একটা ইউনিটের মধ্যে নিয়ে আসা। এটা কিভাবে বলবো? আমরা ইকুয়েশন দিয়ে দেখাবো, ঠিক আছে? আর এই ইকুয়েশন বের করার সিস্টেমটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যদি আমি আউটপুট বা ইনপুটের রেশিওটা করি, এটাই হচ্ছে আমার মেইন সিস্টেম। তাহলে এটা কিভাবে এখন করা হয় দেখেন, ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা পাইছেন আপনারা? হ্যাঁ, পেয়ে গেছেন, ঠিক আছে। এখন দেখেন আমাকে কি, আমি হচ্ছে সব সময় যেটা প্রথমে এসে বলছি ব্লক ডায়াগ্রাম। এই কন্ট্রোল সিস্টেমের ভাষা হচ্ছে দুইটা, একটা ব্লক ডায়াগ্রাম, একটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফস। হ্যাঁ, তো এই সিগন্যাল ফ্লো গ্রাফস আর হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম, এই দুইটা টেকনিক্স দিয়ে আমরা যে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারবো। বুঝতে পারছেন আপনারা? তো আমরা আজকে ব্লক ডায়াগ্রামটা দেখাবো। এখন আপনি একটা সিস্টেম ডিজাইন করলেন যে আমার এখানে হচ্ছে কি আছে, আপনার টেম্পারেচার সেন্সর আছে, এখানে আমার হিউমিডিটি সেন্সর আছে, এখানে আমার ফ্যান আছে, এখানে এয়ার কুলার আছে, এখানে কম্প্রেসর, অনেক বড় একটা সিস্টেম আপনি করলেন। ফার্স্ট তো আপনি বড় করেই করবেন, যে আমার কি কি প্রয়োজন বড় করে করবেন। তারপর আপনি অ্যানালাইসিস করবেন যে কিভাবে এই জিনিসগুলোকে শর্ট করা যায় বা মিনিমাইজ করা যায়, ছোট করা যায়। তো এখন ধরেন এই যে 12 গুণন 10 কত হয়? 120, তাই না? এটা যদি আমি 122 লিখি হবে, তো এটা ধরেন 122 লিখলে হবে না। এটা কেন 120? 12 আর 10 গুণন করলে কেন 120 হয়? এটা কেউ বলতে পারবে? এটা স্যার নিয়ম স্যার। এটা নিয়ম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কথা মেনে নিলাম, এটা নিয়ম। তো নিয়মের বাইরে যে করলে তো আর হবে না, তাই না? এটাই হচ্ছে সিস্টেম। তো এইটা হচ্ছে একটা রুলস আছে। এই যে 120 যে হয়েছে, এটা তো রুলস আছে, এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে করতে হবে, তাই না? ছোটতে আমরা শিখে আসছি। এখন যাই হোক, এখন এভাবে ডিসক্রাইব করতে দিলে হয়তো বা আমিও পারবো না যে কোনটা কোনটা, কিন্তু ক্যালকুলেটরে চাপতে পারবো, তাই না? জানি মুখস্থ এটা গুগলে করা। হ্যাঁ, তো এইটা হচ্ছে রুলস। তো এখন আমি যে ছোট করব, আপনি একটা বিশাল একটা সিস্টেম জেনারেট করেছেন, এখন আপনাকে ছোট করতে হবে। আপনি আপনার মনের মতো করে ইচ্ছে করে বলতে হবে না, এটার কিছু রুলস আছে। এখানে রুলস আছে 9টা, ঠিক আছে? এখন এরকম না যে 9 ভাবে করা যায়, তা না। এই 9টা রুলস এর সমন্বয়ে হচ্ছে সম্পূর্ণটা করতে পারবেন। তো রুলস গুলো দেখেন। ফার্স্ট রুলস কি? আচ্ছা আমি বলেই দিই আপনাদেরকে, যে আপনাদের এক্সামে এইখান থেকে তো বুঝতেছেন, এখান থেকে তো থাকবেই একটা কি থাকবে, একটা ব্লক ডায়াগ্রাম রিডাকশন থাকবে। মানে একটা বড় সিস্টেম থাকবে, সেই সিস্টেমটাকে কিভাবে ছোট করা যায় সেটা আপনাদেরকে বলা হবে। বুঝতে পারছেন? তো ওইটা করার জন্য আপনাদেরকে খুবই ভালোভাবে এই 9টা টেকনিক্স জানতে হবে। এই 9টা টেকনিক্স না জানলে আপনারা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? সো ওই জন্য আপনারা এটাকে মনোযোগ দেন, দেখেন। আবার এরকমও থাকতে পারে কিন্তু যে এই টেকনিক্স গুলো দেখো, শুধু টেকনিক না, ওইটাও থাকবে, সাথে এটাও থাকতে পারে। যে টেকনিক্সও লেখো, ওইটাও কনভার্ট করো, ঠিক আছে? তো কি আপনাদের কি নোট করা হয়েছে? মানে পরীক্ষায় আসবে, কাল শুধু মনে হয় এটা লিখে রাখি, লিখে রাখ, কি শিখে রাখেন, এমনি করতে পারবেন পরীক্ষায়। এটা ঠিক আছে, যে লিখেও রাখেন, শিখেও রাখেন, এটাই বেটার। তাহলে দেখেন ফার্স্ট রুল কি? কম্বাইনিং দ্য ব্লকস ইন ক্যাসকেড। তার মানে হচ্ছে কম্বাইনিং ব্লক। ব্লক দেখাইছি না আপনাদেরকে? এরকম যদি দুইটা ব্লক পাশাপাশি থাকে, তাহলে আমি কি করতে পারবো? দুইটা ব্লককে একসাথে গুণন করে দিতে পারবো। দেখেন
আচ্ছা এই যে দুইটা ব্লক যদি থাকে তার পাশাপাশি তাহলে আমি দুইটাকে একসাথে পূরণ করে দিতে পারবো। দেখেন এই যে ব্লকগুলো মানে ইকুয়েশনগুলো মানে কি বলবো এটা যে সিস্টেমগুলো এগুলো যে ঠিক আছে তার প্রমাণও কিন্তু এখানে আছে। কিভাবে দেখেন এখানে কি বলা আছে, এখানে একটা g1 আছে, এখানে একটা g2 আছে। তো এটা যদি g1 এর মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে az1, az1 যদি g2 এর মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে az1 g2, তাই না? তো দেখেন এইখানে কি করা হয়েছে, এইখানে একটা ব্লক নাই, শুধুমাত্র একটা ব্লক আছে এখানে। এই ব্লকের মধ্যে কি করা হয়েছে, এই g1 আর g2 অ্যাটাচ করে দেওয়া আছে। তাহলে কি হয়েছে, এই যখন এর মধ্যে দিয়ে গেছে পাশে কি পেয়েছে az1 g2। তার মানে কি হলো এখানে, বুঝতে পারছেন যে আমি যে এই সিস্টেমটাতে এইভাবে কনভার্ট করলাম ঠিক আছে। তো আমার এইখানেও ছিল az1 g2, এই পাশে আছে az1 g2, তাহলে আমার সিস্টেমটা ঠিক আছে। তো ফার্স্ট রুলস এর নাম কি, কম্বাইনিং দ্য ব্লকস ইন এ ক্যাসকেড বা ইন ক্যাসকেড বা কম্বাইনিং ব্লক। তারপর দুই নাম্বার কি, কম্বাইনিং প্যারালাল ব্লকস। ধরেন আপনার দুইটা ব্লক উপনিবেশ করে থাকতে পারে, প্যারালালে থাকতে পারে, তখন কি করবেন আপনি, তখন এটা যোগ করে দিতে হবে। কেন দেখেন, যখন g1 এর মধ্যে দিয়ে যাবে এখানে az1 পাওয়া যাবে, আর এটা যে এখান থেকে এদিকে গেছে তাহলে এখানে a আর উপরে ছিল g2, তাহলে এখানে az2, এই দুইটা অ্যাটাচ হয়ে কি হবে az1 az2, ঠিক আছে। তো এই পাশে দেখেন কি করা হয়েছে, আমি যদি এই প্যারালাল থাকলে এই দুটো যদি যোগ করে দেই তাহলে এই পাশে কি পাবো, দেখেন a আছে az1 পাবো একবার প্লাস az2 একবার পাবো। তাহলে আমি বলতে পারি যে এইটা থেকে এইটাতে যে আমরা কনভার্ট হইছি বা শিফট হইছি, এখানে আমার আউটপুটের কোনো চেঞ্জ হয় নাই। তারপর দেখেন 3 নাম্বার কি আর বলা আছে, মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট অ্যাহেড অফ দ্য ব্লক। এখানে দেখেন এখানে একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ মানে দেখেন এ হচ্ছে ইনপুট, মাঝখানে হচ্ছে জি হচ্ছে কি একটা গেইন বা ব্লক, এই পাশে হচ্ছে কি আছে আউটপুট আছে এজি। তাহলে এই যে একটা এক্সট্রা একটা ওয়ে পাথ তৈরি হয়েছে, এই পাথটাকে কি বলবো আমি, ব্রাঞ্চ, ঠিক আছে, এটার নাম হচ্ছে ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চটা আমার বিভিন্ন সময় ডিজাইনের মানে প্রেক্ষিতে বা ডিজাইনের প্রয়োজনে এই ব্লকের পরে পাঠিয়ে দিতে হবে। তো আমি যদি এটা পরে পাঠিয়ে দেই তখন কি হবে দেখেন, ধরেন এটা পরে আমি পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলে হবে কি এখান থেকে az ঠিক আছে, az যাবে, কিন্তু এই পাশে কি আসবে, এখানে যে আমি যেহেতু ওপাশে পাঠিয়ে দিয়েছি এই পাশে আমার a প্রয়োজন না, এখানে আমার a থাকতে হবে আউটপুটে। তো দেখেন যখন আমি ওপাশে পাঠিয়ে দিয়েছি তখন কি হয়েছে, এখানে az এই পাশে তো az ঠিকই গেছে, আবার নিচ পাশেও কি আসছে az আসছে। তাহলে আমাকে করতে হবে কি, এই যে az আসছে এই az থেকে z টাকে বাদ দিতে হবে, তাই না? তাছাড়া তো এইটার সমান হবে না, a হবে না। তো z টাকে আমি কিভাবে বাদ দিব, আমি তাহলে z দিয়ে ভাগ দিয়ে দিছি, 1/z করছি। তাহলে কি হয়, এই 1/z আর উপরে z কাটা যে ওপাশে হচ্ছে a থাকে। তারপর দেখেন মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট বিফোর দ্য ব্লক। তো এই যে ব্রাঞ্চ পয়েন্ট, এই যে পরে একটা ব্রাঞ্চ পয়েন্ট আছে, এই ব্রাঞ্চ পয়েন্টটা পরে আছে। তো আমার প্রয়োজনে আমাকে আগেও নিয়ে আসতে হয়, যদি আগে নিয়ে আসি তখন কি করব, দেখেন এখানে আমার কি আছে, দুইটাতেই az করে আছে। তো আমি যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, একটাতে az ঠিকই যাবে, এইটাতে আসবে শুধুমাত্র a। তখন আমার কি করতে হবে, এইখানে একটা z ব্লক অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছেন? মানে যার এখানে যার পরে নিয়ে যাব সেটাকে উল্টা করে দিতে হবে, আর এটাকে যার আগে নিয়ে আসবো ওইটাকে অ্যাড করে দিতে হবে। তাহলে এখানে আমরা এখানে কয়টা টেকনিক্স পাইছি, এখানে চারটা টেকনিক্স। ফার্স্ট টেকনিক্স এর নাম কি, combining the blocks in cascade, combining parallel blocks, the other moving the branch point ahead of the box, of the moving the branch point before the box, the key blocks. এবার শিখি না 5 নাম্বার থেকে, 5 নাম্বার টোটাল 9টা, ঠিক আছে। এইটা দেখেন অনেক জিবিজি লাগতেছে, এই টেস্টটা সবচেয়ে বেশি ইজি, ঠিক আছে, ওইটার থেকে এটা বেশি ইজি থাকে যদি ডিজিবিজি লাগতেছে। তো এই পয়েন্টগুলোর নাম কি, এই পয়েন্টগুলোর নাম এই যে এগুলোর নাম কি, সামিং পয়েন্ট, এক্স্যাক্ট। এখন দেখেন এই মুভিং দ্য সামিং পয়েন্ট অ্যাহেড অফ দ্য ব্লক। এখন আমরা কি মানে সামনে পিছনে করছি ব্রাঞ্চ, এখন করব হচ্ছে সামিং পয়েন্ট। আচ্ছা, সামিং পয়েন্ট যদি করতে যাই তাহলে কি করতে হবে, মুভিং সামিং পয়েন্ট অ্যাহেড অফ দ্য ব্লকের সামনে পাঠিয়ে দিতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ab। আপনার হচ্ছে ধরেন আপনি এখানে পজিটিভ a আছে, দুইটাই হচ্ছে প্লাস আছে, তাহলে তারপরে পাবো হচ্ছে a প্লাস b, z এর মধ্যে দিয়ে গেলে কি হবে az প্লাস bz। তো এটা যদি আমি এর পরে দেই তখন কি হবে দেখেন, ও এটা তো হচ্ছে
এটা কি মুভিং সামিং পয়েন্ট অ্যাড ইন দা বক্স। আচ্ছা এই বক্সের ওপাশে নিয়ে গেছি, তখন আমার আউটপুট এসি প্লাস বিজি আনতে হবে, তাই না? তাহলে আমি যে এর সাথে জি আর বি সাথে জি দুইটা যদি আমরা সেপারেট করে দেই, তাহলে এখানে যে প্লাস হয়ে কি হবে, বিজি প্লাস এজি হয়ে যাবে। তাহলে এটার আউটপুটের সাথে ওইটা আউটপুট মিল থাকতেছে, ঠিক আছে? তারপর দুই নাম্বারটা দেন মুভিং সামিং পয়েন্ট বিফোর দা ব্লক। বিফোর দা ব্লক মানে কি বলেন? ব্লকের পূর্বে আগে পয়েন্ট দিয়ে আসা। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে সামিং পয়েন্টকে কি করব, ব্লকের সামনে নিয়ে আসব। ব্লকের সামনে নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিতে হবে। আপনারা কি বুঝতে পারছেন কেন ভাগ করে দিচ্ছি? আমি যদি এখানে ভাগ না করে গুণ করে দিতাম, তাহলে কি আমার আউটপুটটা ইনপুটের মতো হইতো? না, স্যার। ইনপুটের মতো কিন্তু হইতো না। এই ইনপুটের সাথে ওইটা ম্যাচ করতো। তার মানে আপনারা এই আউটপুট আর এই আউটপুট দেখে এইটুকু বুঝতেছেন যে সিস্টেমগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সিস্টেমটা চেঞ্জ করলেও এটার কোনো ফিডব্যাক চেঞ্জ না হয়, ঠিক আছে? আউটপুটের কোনো চেঞ্জ নাই। তারপর দেখেন এটা কি ইন্টারচেঞ্জিং সামিং পয়েন্ট। ইন্টারচেঞ্জিং মানে কি, ধরেন এই যে এখানে হচ্ছে দুইটা সামিং পয়েন্ট আছে, এই প্রথমটা পরে দিলেন, পরেরটা আগে দিলেন। সামিং পয়েন্ট পাশাপাশি থাকলে খুব সহজ, জিনিসগুলো মেইনটেইন করা খুব সহজ, ঠিক আছে? তো দেখেন এইখানে কি a আছে প্লাস b আছে প্লাস c আছে কি মাইনাসে। তো এটা যদি আপনি ইন্টারচেঞ্জ করেন a প্লাসে c মাইনাসে আর b যদি প্লাসে দেন তাহলে সেম আপনি পাবেন। ইভেন বুঝতে পারছেন কি, এই যে এখানে দুইটা ইনপুট আছে, এখানে একটা ইনপুট আছে, দেখেন দুইটা ইনপুটটা প্রথমে আছে, একটা ইনপুটটা পরে দিছে। সো চেঞ্জ কিন্তু কোনো রিভার্স এইটাতে হবে, দেখেন রিভার্স থেকে পরেরটাতে আসবে। কি রকম দেখেন, স্প্লিটিং সামিং পয়েন্টস আবার কম্বাইনিং সামিং পয়েন্ট, মানে এইটাতে রিভার্স করা যাবে, ঠিক আছে? যে আপনার তিনটা থেকে ভাগ করে দুইটাতেও নিয়ে আসতে পারবেন, আবার দুইটা থেকে অ্যাটাচ করে একটাতেও নিয়ে আসতে পারবেন। এইভাবে এটা কিন্তু আপনারা কি করতে পারবেন, একটা মানে সিস্টেমে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখেন কি বলা আছে a b c, এখানে a প্লাস b মাইনাস c, a আছে প্লাসে, b আছে প্লাসে, c আছে মাইনাসে, ঠিক আছে? তো এইটা দেখেন দুই ভাগ করে দিয়েছে, দুই ভাগ করে দিয়ে কি করছে, প্লাস দুইটা একসাথে আছে, ওইটা আবার সামনে গিয়ে মাইনাস সি এর সাথে অ্যাটাচ হয়ে গেছে। তাহলে এখানে কি আছে, a প্লাস b মাইনাস c আসছে, তাই না? সো আগে দিতে পারতাম। হ্যাঁ, আপনি আগেও দিতে পারতেন, মাইনাস c দিয়ে ওইটার আউটপুটটা a প্লাস b এর সাথে নিয়ে আসতে পারতেন, সেম আসতো। আবার দেখেন যদি এইটা যদি চান যে দুইটার থেকে একটা করবেন, সেটাও পসিবল। বুঝতে পারছেন না? আবার এটা দেখেন এলিমিনেশন অফ ফিডব্যাক লুপ, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, এলিমিনেশন অফ ফিডব্যাক লুপ। এখন আমরা বারবার বলতেছি যে হচ্ছে এটা হচ্ছে ক্লোজ লুপ, এটা হচ্ছে ওপেন লুপ, তাই না? দেখেন এই ক্লোজ লুপ থেকে ওপেন লুপ বানাই ফেলছে, ক্লোজ লুপ থেকে ওপেন লুপ বানাই ফেলছে ঠিকই, কিন্তু ওর সিস্টেম কিন্তু আপনার সেম থাকবে, বুঝছেন? ফিডব্যাক পাথ কিন্তু আছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? দেখেন এর মধ্যে এই যে ফিডব্যাকের যে ভ্যালুটা, এই যে h, এটাতে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এইখানে কিন্তু আপনার কি হচ্ছে, অ্যাড হচ্ছে। তাহলে কি রকম ব্যাপারটা হচ্ছে, আপনার ফিডব্যাক পাথ দরকার নাই, শুধুমাত্র ফিডব্যাকে কি যাবে এই ইনফরমেশনটা থাকলেই হবে, আপনার কোনো পাথের দরকার নেই। কিভাবে দেখেন ছোট হয়ে আসলো জিনিসটা, আপনার এই যে জিবে বলটা জিএস, এটা কিন্তু ট্রান্সফার ফাংশন, মানে আউটপুট বা ইনপুট করলে আপনার এইটা এই ফাংশনটা আসবে। এখানে এটা কিভাবে হয়, আপনার এই যে জি নিচে যদি আপনার h থাকে, মানে এইভাবে যদি থাকে, তাহলে আমি লিখতে পাই হচ্ছে g বাই 1 প্লাস gh। এখানে কি হয় জানেন, এই যে ট্রান্সফার ফাংশন g বাই 1 প্লাস এস gh, এই g এই যে সেম, h হচ্ছে ফিডব্যাক। এইটা মেইনলি বেসিক্যালি কি জানেন, এটা হচ্ছে প্লাস মাইনাস। এইখানে একটা জিনিস মনে রাখবে, এটা কিভাবে প্লাস মাইনাস, h টা মাইনাসে গেছে, তাই না? দেখেন মাইনাসে গেছে না, মাইনাসে যাওয়ার জন্য কিন্তু এখানে প্লাস আসছে। এটা যদি প্লাসে যাইতো তাহলে এখানে মাইনাস আসতো, ওরা জিনিসটা একভাবে লিখে দিছে, ঠিক আছে? যেহেতু আমার নেগেটিভটা বেশি ইউজ হয়, ওই জন্য ওখানে কি বলছে, ওই প্লাসে আপনার হচ্ছে দিয়ে দিছে, কি দিছে, এই যে 1 প্লাস gh দিছে, কিন্তু বেসিক্যালি এটা 1 প্লাস gh না, এটা কি 1 প্লাস মাইনাস জি। হ্যাঁ 1 প্লাস মাইনাস gh, এটা নেগেটিভে এন্ট্রি করছে, যার জন্য এটা হচ্ছে আমার প্লাস হয়ে গেছে, আদার্স কিছু না। বুঝতে পারছেন? এই 9টা হচ্ছে রুল। এখন আপনাদের কাজ হচ্ছে এই 9টা রুলস খুব ভালো করে মুখস্থ করা, ঠিক আছে? মুখস্থ করা শেষ হয় নাই, আর 2-4 মিনিট লাগবে, তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে।
এটা হচ্ছে আপনাদের 9টা রুলস পড়বেন, কি কি পড়বেন 9টা রুলস। এই যে এগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, মনে রাখবেন আর রুলসের নামগুলো পড়বেন। যে 9টা রুলস কি কি, এখানে 5টা আছে, মুভিং সামিং পয়েন্ট বিফোর দ্য ব্লক, তারপর কি ইন্টারচেঞ্জিং সামিং পয়েন্টস, স্প্লিটিং সামিং পয়েন্টস, এলিমিনেশন অফ ফিডব্যাক লুপ, এগুলো আপনারা পড়বেন, ঠিক আছে? তো এরপর দেখেন সিকোয়েন্স ঠিক আছে কোন সিকোয়েন্স আপনি যে রুলস না, না, না। না রুলস ঠিক থাকে রুলস আপনার সিকোয়েন্সের কোনো কিছু না, আমার হচ্ছে দরকার রুলস, সিকোয়েন্স না, ঠিক আছে? আপনি একটা ম্যাথ করতে গেলে আপনার 10 নাম্বারটা আগে মানে 9 নাম্বারটা আগে পড়ে রাখতে পারেন, সূত্র মনে ঠিক আছে? হ্যাঁ, সূত্রগুলো আপনার মনে রাখবেন, এখানে সিকোয়েন্সে কিছু নাই। এই এক্সাম্পলটা দেখলে আপনারা একটা ছোট একটা বেসিক আইডিয়া পাবেন। কি রকম? ধরেন এই যে একটা সিস্টেম দেখেন, G1 আছে, G2 আছে, G3 আছে, এখানে H আছে, হ্যাঁ, এই পাশে R আছে, ওই পাশে C আছে। যখন R কে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন লিখব RS, আর C কে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন করব CS। আমার এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মে কিছু নাই, মানে হয়ে যাবে, আপনি দেখেন, তারপর আমি বলতেছি কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়। মানে বেসিক্যালি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? তো দেখেন এখানে কি করা হয়েছে। যদি যে ফার্স্ট পিকচারের দিকে আপনারা নোটিস করেন, এখানে কি করা হয়েছে দেখেন, G1 আছে, G3 আছে, G2 আছে। তো দেখেন এই যে G3টা, এইটা যদি G1 এর উপর থাকতো তাহলে আমি কিন্তু মাল্টিপ্লাই করে দিতে পারতাম। মাল্টিপ্লাই কেন, প্লাস করে দিতে পারতাম, তাই না? কিন্তু এটা এটার উপরে নাই, দুইটার উপরে আছে। তাহলে কি করব? তাহলে এই পয়েন্টটা আমি এই পাশে সরাই দিই, বুঝতে পারছেন? দেখেন এখানে কি করা হয়েছে, জাস্ট এই পয়েন্টটা এখানে সরাই দেওয়া হয়েছে, এখানে সরাই দেওয়া হয়েছে, দেখছেন? সরাই দেওয়া হয়েছে। G1H সেম আছে, এখানে G2 সেম আছে। তাহলে এখন কি হলো, এখন যদি এটার পরে আমি পাঠাই দিলাম, এটা পরে ওভার দ্য ব্লক চেক করলাম, তাহলে কি করতে হবে আমাদের? ওইটাকে কি দিয়ে ভাগ দিতে হবে? 1 বাই হচ্ছে আপনার কি দিয়ে ভাগ দিতে হবে? G1, এখানে 1 বাই G1 দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু এখানে G3 আছে তাহলে ওটা একবার মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে G3 বাই G1 দিয়ে দেখেন আমি এখানে ভাগ দিয়ে দিলাম, বুঝতে পারছেন? আর এই পাশে সবকিছু তো সেম আছে। এখন আপনি বলতে পারেন এখানে কি হয়ে গেল, এই যে দুইটা পার্ট, এই দুটোকে আমি এখন যোগ করতে পারি না? এই দেখেন যোগ করে দেওয়া আছে, G3 বাই G1 প্লাস G2, বুঝতে পারছেন? হ্যাঁ, আবার এই যে এইখানে আমরা কি করছিলাম, ওই যে ফিডব্যাক পাথ, এলিমিনেশন অফ ফিডব্যাক পাথ। তাহলে আমি এটা কি করতে পারি, C1 ডিভাইড বাই 1 প্লাস GH করতে পারি, কারণ এই যে মাইনাস এটা এন্ট্রি দিছে, দেখা যায়? তাহলে আমি এখানে কি করতে পারি, C1 ডিভাইড বাই 1 প্লাস G1H করতে পারি। করে কি হইলো, আমার ব্লকটা দেখেন কত ছোট হয়ে আসলো, কিন্তু আমার তারপরও আমার হচ্ছে না, আমি একটা ব্লকের মধ্যে সবকিছু নিয়ে আসবো। তাহলে এটা কি আছে দেখেন, দুইটা পাশাপাশি আছে, দুইটা পাশাপাশি থাকলে কি হয়? যোগ হয় না, গুণন হয়, মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লিকেশন সূত্র। তো দেখেন এই পাশে আর এই পাশে C দিলাম, এই দুটো আমি অ্যাটাচ করে দিলাম। এই দুটো অ্যাটাচ করলে কি হয় দেখেন তো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আরে আপনারা শুধু আসতে হবে, আমি আর আমার তো বোরিং লাগে লাস্ট ক্লাস। বলেন স্যার আপনার নামে কি কমপ্লেইন করছে নাকি? কার নামে? আমার নামে? আমার নামে কমপ্লেইন কি করবে? আমার নামে তো কমপ্লেইনের অভাব নাই, আমার সব কমপ্লেইন হয়ে গেছে, বুঝছেন? কেন স্যার? আমরা স্যার ইয়ে করবো কি প্রোটেস্ট করবেন আমার স্যার, গায়ে? উইশ করার পর উদ্দিন এসে ছাত্রকে রেটিং দেওয়ার। এটা তো ভালো কথা। রেটিং দিলে যে আপনারা কাল কি 12টা বাজায় দিবেন বলেন। না স্যার, আমরা দুর্নীতি করব না, অথেন্টিক দেব। তাই সারাকে আমাদের টর্চার করে না। তাহলে কি হলো দেখেন তো? একটা এগুলো স্যার, একটা C3 প্লাস হ্যাঁ ব্রেকেট কেন দিল? ঠিক আছে স্যার। ঠিকই ছিল ব্রেকেট। তাহলে দেখেন জিওন নিয়ম ঠিক আছে। ঠিক আছে।
জীবন জীবন কাটা যাবো সিএস বাই আর এটা হয়ে গেল ওয়ান প্লাস জি ওয়ান 1 প্লাস জি1 এইচ ওয়ান প্লাস জি ওয়ান শেষ হয়ে গেছে ঠিক আছে তো এটা একটা ঝামেলা আছে কি ঝামেলা ঝামেলা দেখতেছি না কোনো ঝামেলা নাই হ্যাঁ তারপর দেখেন এই পাশে কি লেখা আছে বা সিএস বাই আরএস না এখানে তো সিএস আছে এই আটটা যদি আমি নিচে নিয়ে যাই সমস্যা আছে না আমাকে কিন্তু সব সময় এই ফরম্যাটে নিয়ে আসতে হবে এটা কিন্তু আপনি আবার এই যে আর বাই সিএস আরএস বাই সিএস করতে পারবেন না কেন পারবেন না বলেন কারণ আমার হচ্ছে রেশিওটা কিসের আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুটের রেশিওটাই হচ্ছে আমার কি আউটপুট বাই ইনপুট বাই ইনপুট বাই আউটপুট বাই ইনপুট এই যে দেখেন এখানে কি ছিল আউটপুটে ছিল সি আর সামনে ছিল হচ্ছে আর যেহেতু এটা আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওই জন্য আমি লাস্টে এক সময় কি করব আরএস বাই সি এর মানে আর এর সাথে এস দেব সি এর সাথে এস দেব যেহেতু আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম সিএস বাই আর হ্যাঁ এইটা কিন্তু করা যাবে না বুঝতে পারছেন কোনটা রিজার্ভ এটা করা যাবে না সিএস বাই আর সিএস বাই আর এই এখানে তো করা যায় যদি এটা সমান লিখি তাহলে সিএস এর নিচে যারা এখানে সিএস আছে তা আরএস টা নিচে নিয়ে যাওয়া যায় না তো এই সিএস বাই আরএস আপনারা সব সময় করবেন দেখেন এখানে সিএস বাই আরএস করা স্যার ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা যাই হোক এই অ্যাড্রেসে থাকে না দাঁড়ান অ্যাটেন্ডেন্স দিচ্ছেন নাকি অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না সাড়ে প্যারামিটার তারা প্রেজেন্ট ডাকবে ঠিক আছে আপনাদের আমি অ্যাটেন্ডেন্স আচ্ছা আজকে এই পর্যন্তই আর হচ্ছে